জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় রাষ্ট্রবিজ্ঞান, প্রোগ্রাম মাস্টার্স প্রিলিমিনারি, কোর্স কোড 411907, কোর্সের নাম বাংলাদেশের লোক প্রশাসন, লেকচার নম্বর 8, লেকচারের শিরোনাম স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। আমি মোহাম্মদ ওমর ফারুক, সহকারী অধ্যাপক, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সংজ্ঞা বলতে পারবে, বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কাঠামো বর্ণনা করতে পারবে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সমস্যাবলী বর্ণনা করতে পারবে, সিটি কর্পোরেশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে, পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে এবং ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার। বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের গোড়াপত্তন করেন লর্ড রিপন। 1882 সালের 18 মে স্থানীয় স্বায়ত্তশাসনের উপর ঐতিহাসিক রেগুলেশন বা প্রস্তাবনা ঘোষণা করেন তিনি। তার প্রস্তাবনার উপর ভিত্তি করে 1883 সালের জানুয়ারি মাসে বাংলার বিধানসভায় একটি বিল উত্থাপন করা হয়। 1885 সালে বাংলার স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণীত হওয়ার পর 3 স্তর বিশিষ্ট গ্রাম স্বায়ত্তশাসিত সরকার গঠিত হয়। জেলা পর্যায়ের জন্য জেলা বোর্ড, মহকুমা পর্যায়ের জন্য লোকাল বোর্ড এবং গ্রাম এলাকার জন্য ইউনিয়ন কমিটি। বিভিন্ন সময় পরিবর্তন ও পরিমার্জনের মধ্য দিয়ে এই ব্যবস্থা বর্তমান বাংলাদেশেও প্রচলিত রয়েছে। পাকিস্তানি শাসনামলে স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধিদেরকে নিয়ে মৌলিক গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তাদেরকে ইলেকটোরাল কলেজে রূপান্তরিত করে প্রেসিডেন্ট, কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচনের জন্য ক্ষমতায়ন করা হয়। ফলে এই ব্যবস্থা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থায় পরিণত হয়। 1972 সালে 7 নং রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বাংলাদেশের সকল স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা এর জন্য বাতিল ঘোষণা করা হয়। 1973 সালে প্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে পুনরায় স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন এবং তা বর্তমান বাংলাদেশে বিভিন্ন সময় পরিবর্ধনের মধ্য দিয়ে অব্যাহত রয়েছে। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো স্থানীয় পর্যায়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সর্বদা তৎপর রয়েছে। আলোচনা করছি বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের কাঠামো প্রসঙ্গে। বাংলাদেশে বেশ কিছু স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার সংস্থা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বৃহদাকার সংস্থা হলো সিটি কর্পোরেশন। এটি মূলত বড় বড় শহরে অবস্থিত, যার প্রধান মেয়র। এছাড়া সকল জেলা পর্যায়ে রয়েছে জেলা পরিষদ, যার প্রধান জেলা পরিষদ চেয়ারম্যান। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার এছাড়া উপজেলা পর্যায়ে রয়েছে উপজেলা পরিষদের সংস্থা, যার প্রধান উপজেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়া জেলা পর্যায়ে এবং উপজেলা সদরে অবস্থিত পৌরসভা আরেকটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা, যার প্রধান মেয়র। ইউনিয়ন পর্যায়ে রয়েছে ইউনিয়ন পরিষদ, যার প্রধান চেয়ারম্যান এবং সর্বনিম্ন স্তরে রয়েছে গ্রাম পরিষদ, যার প্রধান ইউনিয়ন পরিষদের সদস্য। সরকারের বৈশিষ্ট্য। বিশ্বব্যাপী গণতান্ত্রিক ভাবধারার প্রসার এবং কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার প্রসারের সাথে সাথে রাষ্ট্রের কর্মপরিধি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে রাষ্ট্রের কর্মপরিধির বৃদ্ধি রাষ্ট্রের যন্ত্রের উপর ব্যাপকভাবে চাপ সৃষ্টি করেছে। ফলে বাড়তি কাজের জন্য প্রয়োজন হয়ে পড়েছে ভিন্ন সংস্থার। এই ধারণা থেকে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সূচনা। বর্তমান বাংলাদেশে স্থানীয় জনগণের চাহিদা পূরণ এবং স্থানীয় সমস্যা সমাধানের জন্য স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হিসাবে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ইত্যাদি। আমরা এই পর্যায়ে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনব। স্থানীয় চাহিদা নিরূপণ। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো স্থানীয় পর্যায়ে জনগণের কি কি চাহিদা রয়েছে সে বিষয়ে দৃষ্টি নিক্ষেপ করে এবং এই চাহিদার আলোকে তাদের কর্ম পরিকল্পনা গ্রহণ করে। কখনো কখনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজেদের তহবিল থেকেই উদ্যোগ গ্রহণ করা হয়, কখনো কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে এই সকল চাহিদা পূরণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো। স্থানীয় সমস্যা সমাধান। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো জনগণের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে স্থানীয় পর্যায়ে যে সকল ভুল বুঝাবুঝি, যে সকল সমস্যা, যে সকল দুর্ঘটনা সংঘটিত হয় সেগুলো সমাধানের জন্য তৎপর থাকে। বিভিন্ন কমিটির মাধ্যমে আলাপ আলোচনা, সালিশ, বৈঠক, মধ্যস্থতা, উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে এই সকল সমস্যার সমাধান করা হয়। স্থানীয় বৈচিত্র্য সংরক্ষণ। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো স্থানীয় পর্যায়ে যে সকল জীব বৈচিত্র্য বা প্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে সেগুলো সংরক্ষণের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে। নির্দিষ্ট স্থানের প্রতিভা পরিস্ফুটনের জন্য এই সকল সংস্থা দায়িত্ব পালন করে থাকে। প্রয়োজন মতো এই সংস্থাগুলো বিভিন্ন বৈচিত্র্য সংরক্ষণের জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে। কেন্দ্রীয় সরকারের সাথে যোগাযোগ রক্ষা। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, স্থানীয় সমস্যা জানানো এবং কেন্দ্রের সহায়তা প্রাপ্তির জন্য কেন্দ্রীয় সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলে। এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হলেও কেন্দ্রীয় সরকারের সহায়তা এবং দিক নির্দেশনা অনুযায়ী তার কার্যক্রম অব্যাহত রাখে। কেন্দ্রীয় সরকারকে তথ্য প্রদান। স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্বকারী সংস্থা হিসাবে এই স্থানীয় সংস্থাগুলো কেন্দ্রীয় সরকারের চাহিদা মতো বিভিন্ন তথ্য উপাত্ত সরবরাহ করে থাকে। এই তথ্য উপাত্তের উপর ভিত্তি করে এই অঞ্চলে বা এই সংস্থার আওতাধীন এলাকায় কেন্দ্রীয় সরকারেরও বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয় এবং বাজেট বরাদ্দ করা হয়। পরিকল্পনা প্রণয়ন। স্থানীয় সংস্থাগুলো স্থানীয় চাহিদার আলোকে এবং স্থানীয় সম্পদের উপর ভিত্তি করে নিজস্ব উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে থাকে। স্থানীয় নির্বাচিত প্রতিনিধি হিসাবে এইসব সংস্থার কর্ণধারগণ এলাকার জনগণের সাথে মিশে তাদের চাহিদা নিরূপণ করেন এবং সেগুলো বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করেন।
প্রকল্প বাস্তবায়ন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো তাদের সংস্থার পরিধি এলাকায় বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করে থাকেন এবং জনস্বার্থের দিকে লক্ষ্য রেখে সে সকল প্রকল্প মেয়াদকালে বাস্তবায়নের জন্য সর্বশক্তি নিয়োগ করেন। নির্বাচিত প্রতিনিধি। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এগুলোর নেতৃত্বে থাকে নির্বাচিত প্রতিনিধি। যদি কখনো নির্বাচিত প্রতিনিধি মেয়াদ শেষ হয় বা অপসারিত হয়, সরকার চাইলে বিভিন্ন সময় প্রশাসক ও নিয়োগের বিধান বাংলাদেশে বিদ্যমান রয়েছে। নিজস্ব জনবল। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এই সংস্থাগুলো নিজেদের প্রয়োজন মতো জনবল নিয়োগ করতে পারে। নিজেদের বাজেট থেকে এই সংস্থা এইসব জনবলের বেতন ভাতাদি পরিশোধ করে থাকেন। সরকারি কর্মকর্তা। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো নিজস্ব জনবলের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করে, তবে সকল স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থায় সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদে প্রেষণে লোক বা কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এবং এই কর্মকর্তাগণ কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের যোগসূত্র হিসাবে কাজ করে থাকেন। সিটি কর্পোরেশন সমূহে সচিব, স্বাস্থ্য কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা পদায়ন পেয়ে থাকেন। একই সাথে জেলা পরিষদের প্রশাসক, উপজেলা প্রশাসনে ইউনো এবং ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদের সচিব সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেন। বাজেট পেশ। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের একটি বিশেষ বৈশিষ্ট্য হল অর্থ বছরের শুরুতে একটি পূর্ণ বছরের জন্য তারা বাজেট পরিকল্পনা পেশ করে এবং বাজেটের অর্থ সংগ্রহের জন্য প্রচেষ্টা চালায়। বাজেটের আলোকেই তারা বিভিন্ন এলাকার জন্য অর্থ বরাদ্দ করে থাকেন এবং সেগুলো ব্যয় করতে পারেন। রাজস্ব সংগ্রহ। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহ তাদের আওতাধীন এলাকায় সরকারের আইনের আলোকে নিজস্ব তহবিল সংগ্রহের জন্য কর বা রাজস্ব ধার্য এবং সংগ্রহের ব্যবস্থা করেন। এই সংগৃহীত অর্থ থেকে সংস্থার ব্যয় সংকুলানের ব্যবস্থা করা হয়। সরকারি অনুদান। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো তাদের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ে রাজস্ব সংগ্রহ এবং তহবিল সংগ্রহ করতে পারেন। তথাপি তাদের বিপুল উন্নয়ন কর্মকাণ্ডের তহবিল নিজস্ব প্রচেষ্টায় সংগ্রহ করা সম্ভব হয় না, যে কারণে বিভিন্ন প্রকল্পে সরকার তাদেরকে আর্থিক অনুদান দিয়ে থাকেন। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সমস্যা বলি, যে কোনো দেশেরই
স্থানীয় স্বায়ত্তশাসন পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হয়। স্থান কাল পাত্র ভেদে এই সমস্যা ভিন্নতর হলেও সকল দেশেই প্রশাসন পরিচালনায় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নানাবিধ সমস্যা সৃষ্টি হয়, যা সংস্থাসমূহ নিজেদের মতো করে সমাধান করে থাকে। কখনো কখনো এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারও এগিয়ে আসে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারসমূহে যে সকল সমস্যাবলী সৃষ্টি হয় বা লক্ষ্য করা যায়, সে প্রসঙ্গে আলোকপাত করা হবে এ পর্যায়ে। দক্ষ কর্মচারীর অভাব। যে কোনো সংগঠনের কার্যাবলী সুচারুরূপে সম্পাদনের জন্য প্রয়োজন হয় দক্ষ কর্মী বাহিনী। আর এই দক্ষ কর্মী বাহিনী নির্বাচন ও নিয়োগ যে কোনো পর্যায়ে একটি বড় সমস্যা। যেহেতু স্থানীয় পর্যায়ে এই সকল সংস্থা নিজেরাই কর্মচারী বা কর্মী নিয়োগ দিয়ে থাকেন, সে কারণে নিয়োগ বা বাছাইয়ের ক্ষেত্রে তারা স্থানীয়ভাবে বিভিন্ন চাপের সম্মুখীন হন এবং যোগ্য প্রার্থী বাছাইয়ে সংকটে পড়েন। তাছাড়া স্থানীয় পর্যায়ে নিয়োগের কারণে সারা দেশ থেকে প্রতিযোগীর সংখ্যাও সেখানে কম থাকে, ফলে উপযুক্ত ও দক্ষ প্রার্থীর সংকট হয়, যা এই সংস্থার জন্য একটি দুর্বলতা হিসাবে থেকে যায়। আর্থিক সংকট বা সমস্যা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে স্থানীয় সরকারগুলোর কার্যক্রম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শিল্পায়ন ও নগরায়নের ফলে কাজের গতি অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু স্থানীয় সরকারগুলোর সম্পদ আহরণের হার সন্তোষজনক নয়। সঙ্গত কারণে অনেক ক্ষেত্রে তারা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং জনচাহিদা পূরণের ক্ষেত্রে সরকারি সাহায্য সহযোগিতার দ্বারস্থ হন। এই অর্থ সাহায্য নেওয়ার প্রবণতার ফলে স্থানীয় সংস্থাগুলো আর্থিক সংকটে যেমন পড়ে, দ্বিতীয়ত এর ফলে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণের মুখোমুখি হয়। অধ্যাপক রবসন বলেন, যে ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের অনুদান শতকরা 63% বেশি হয়, সে ক্ষেত্রে স্থানীয় সংস্থাগুলো কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন চলে আসে। ক্ষমতার বিভাজনের সমস্যা। কেন্দ্রীয় এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে ক্ষমতা এবং কার্যক্রম বণ্টনের ভিত্তি হল কিছু ক্ষমতা ও কার্যক্রম। জাতীয় পর্যায়ের এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতার বিভাজন প্রয়োজন হয়। ফলে স্থানীয় সংস্থা এবং কেন্দ্রীয় কর্তৃত্বের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়। এই দ্বন্দ্বের ফলে সাধারণ জনগণ তথা এই সংস্থার আওতাধীন এলাকার জনগণ ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনিক সমস্যা। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক দুর্বলতা সহ নানাবিধ সমস্যার মুখোমুখি হয়। বিশেষ করে উপযুক্ত প্রার্থীর সংকটের পাশাপাশি প্রশাসনিক দুর্নীতি, অদক্ষতা, অনিয়ম এবং যথাযথ প্রশিক্ষণের অভাবের ফলে নানা ধরনের প্রশাসনিক দুর্বলতা ও সংকট সৃষ্টি হয়, যা এই সংস্থাগুলোর কার্যক্রমকে পিছিয়ে দেয় বা ক্ষতিগ্রস্ত করে। অংশগ্রহণ সমস্যা। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার প্রকৃতি হল জনগণের অংশগ্রহণের মাধ্যমে পরিচালিত সরকার ব্যবস্থা।
কিন্তু সংকীর্ণ দলীয় স্বার্থের কারণে বর্তমান সময়ে তা সম্ভব হচ্ছে না। যখন যে দলের প্রতিনিধি নির্বাচিত হয় তাদের আধিপত্যের কারণে সাধারণ জনগণ বা সকল জনগণ এই সকল সংস্থার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করা বা মতামত পেশ করা বা প্রতিনিধিত্ব করার খুব একটা সুযোগ পায় না। ফলে টাকা ও পেশি শক্তির কাছে জিম্মি হয়ে পড়ছে এই সকল স্থানীয় সরকারগুলা। প্রভাবশালীদের অবৈধ হস্তক্ষেপের কারণে জনস্বার্থ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এই সকল সংস্থায়। অন্যান্য সমস্যা, আলোচিত সমস্যাগুলো ছাড়াও বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে আরও বিভিন্ন ধরনের সমস্যা বিদ্যমান, যথা স্থানীয় পর্যায়ের সংস্থাগুলো শিক্ষিত, সৎ, যোগ্য কর্মীহীন হয়ে পড়ছে। এই সকল সংস্থায় কালো টাকার প্রভাব এবং মেধাশূন্য নেতৃত্বের সৃষ্টি হচ্ছে। ফলে নিম্নমানের প্রতিযোগিতা ও দলাদলির কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে। কেন্দ্রীয় সরকার কর্তৃক অধিক পরিমাণে ক্ষমতার চর্চার কারণে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো তাদের প্রভাব বলয় থেকে বের হয়ে আসতে পারছে না এবং আর্থিক সমস্যার কারণে তারা কেন্দ্রীয় সরকারের মুখোমুখি হয়ে পড়ছে। এই সকল সংস্থা অধিকাংশই নিম্নমানের দক্ষতা দ্বারা পরিচালিত, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারে না। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলো সমাজের প্রভাবশালী মহলের প্রভাবাধীন থাকার ফলে নিম্ন শ্রেণীর জনসাধারণের প্রকৃত স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না তাদের কার্যক্রমে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে স্থানীয় এই সকল সংস্থা অনেক সময় সম্পদের অপচয় করে থাকে, ফলে জাতির সম্পদের যথাযথ ব্যবহার হচ্ছে না এবং এই ব্যবহারের ফলে সুফলও জনগণের কাছে পৌঁছাতে পারছে না। সিটি কর্পোরেশন বাংলাদেশে বিদ্যমান স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাসমূহের মধ্যে বৃহত্তম সংস্থা সিটি কর্পোরেশন। বিভাগীয় শহর এবং বৃহত্তম শহরে অবস্থিত এই সকল সিটি কর্পোরেশনের সংখ্যা 11টি। এগুলো হলো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, রংপুর, কুমিল্লা ও গাজীপুর সিটি কর্পোরেশন। পূর্বে এগুলো পৌরসভা নামে পরিচিত ছিল। সিটি কর্পোরেশনের গঠন: সরকার নির্ধারিত পুরো সিটি কর্পোরেশন এলাকার জনগণের নির্বাচিত একজন মেয়র এবং আইনের দ্বারা নির্ধারিত বিভিন্ন ওয়ার্ড থেকে প্রতি ওয়ার্ডের একজন কাউন্সিলর এবং প্রতি 3 ওয়ার্ড মিলে একজন করে মহিলা সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নিয়ে সিটি কর্পোরেশন গঠিত। সিটি কর্পোরেশনের ওয়ার্ড বিভিন্ন সংস্থায় ভিন্ন ভিন্ন সংখ্যক। আইনের দ্বারা অযোগ্য নন এরকম ব্যক্তি মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলর হতে পারেন। মেয়রকে তার কাজে সাহায্য করেন কাউন্সিলরবৃন্দ। সিটি কর্পোরেশনের মেয়াদকাল 5 বছর। সিটি কর্পোরেশনের কার্যাবলী: মহানগরের শ্রীবৃদ্ধি সাধন, ওই এলাকার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, স্বশাসন প্রতিষ্ঠা, স্থানীয় নেতৃত্বের বিকাশ ঘটানো ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে সিটি কর্পোরেশনের সৃষ্টি।
সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারগণ মহানগরীর জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে 5 বছরে তাদের নির্বাচনী ওয়াদা পূরণ, জনকল্যাণ এবং উন্নয়ন কর্মকাণ্ড ও প্রত্যাশিত কার্যক্রম বাস্তবায়নের জন্য সবসময় তৎপর থাকেন। তারা যে সকল দায়িত্ব পালন করেন বা যে সকল কার্যক্রম বাস্তবায়ন করেন সেগুলো এ পর্যায়ে আমরা আলোচনা শুনব। জনগণের চাহিদা পূরণ। মহানগরী এলাকার জনসংখ্যার চাপের ফলে সৃষ্ট নানাবিধ সমস্যা মোকাবিলা এবং জনগণের নাগরিক চাহিদা পূরণের জন্য সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে থাকে। এটি তাদের প্রথম এবং প্রধান কাজ। রাজস্ব ও কর আদায়। সিটি কর্পোরেশন সমূহ শহর এলাকায় বিভিন্ন উৎস থেকে রাজস্ব ও কর আদায় করে থাকে। এগুলো তাদের আর্থিক সংকুলান তথা নিজেদের তহবিল সংগ্রহের একটি রুটিন মাফিক কাজ। বিভিন্ন স্থাপনা থেকে এবং বিভিন্ন লাইসেন্সের বিনিময়ে তারা ব্যাপক কর এবং রাজস্ব সংগ্রহ করে স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে এবং কর্মচারীদের বেতন ভাতাদি পরিশোধ করে থাকে। বিনোদনের ব্যবস্থা। মহানগরে বসবাসরত বিপুল জনগোষ্ঠীর মানসিক সুস্থতা বজায় রাখার জন্য সিটি কর্পোরেশন সমূহ তার আওতাধীন এলাকায় বিনোদনের ব্যবস্থা করে থাকে। সুস্থ বিনোদনের জন্য এই সংস্থা মহানগরীতে পার্ক নির্মাণ, উদ্যান নির্মাণ, মেলা আয়োজন ইত্যাদি করে থাকে। এর মাধ্যমে তারা জনগণকে সুস্থ বিনোদনের ব্যবস্থা করে থাকে। শিক্ষার উন্নয়ন। এটি সিটি কর্পোরেশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। মহানগরীতে বিপুল জনগোষ্ঠী বসবাস করে, যাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদা দিন দিন বাড়ছে। সেজন্য সিটি কর্পোরেশন সমূহ নিজেদের অর্থায়নে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নৈশ বিদ্যালয়, বয়স্ক শিক্ষা কেন্দ্র ইত্যাদি নির্মাণ ও পরিচালনা করছে। কেবল তাই নয়, বসবাসের জন্য হোস্টেল নির্মাণ, বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান, পাঠাগার স্থাপন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়নের জন্য তথ্য কেন্দ্র, আর্ট গ্যালারি, জাদুঘর, মুক্তাঙ্গন, মুক্ত মঞ্চ নির্মাণ ও পরিচালনা করে থাকে সিটি কর্পোরেশন সমূহ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তার আওতাধীন এলাকার জনগণের আরামায়েশ এবং নিরাপত্তার প্রয়োজনে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যাবতীয় কার্যক্রম গ্রহণ করে থাকে। এই সকল কার্যক্রমের মধ্যে রয়েছে ভাঙাচুরা সড়ক সংস্কার ও মেরামত, নতুন সড়ক নির্মাণ, পাতাল সড়ক, উড়াল সড়ক ইত্যাদি নির্মাণ। এছাড়া সড়কের সৌন্দর্য বর্ধনের জন্য বৃক্ষরোপণ এবং বিভিন্ন মুরাল সহ দৃষ্টিনন্দন স্থাপত্য স্থাপন। এছাড়া সড়কে পানি দিয়ে পরিষ্কারকরণ, রাস্তায় আবর্জনা থাকলে সেগুলো পরিষ্কারকরণ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। চিকিৎসার উন্নয়ন। মহানগরী এলাকার জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য এবং চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের জন্য
সিটি কর্পোরেশন সমূহ নিজেদের অর্থায়নে হাসপাতাল নির্মাণ করে থাকে। এছাড়া মাতৃসদন, শিশু সদন নির্মাণ, ডিসপেন্সারি ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নির্মাণ ও পরিচালনার ব্যবস্থা করে থাকে সিটি কর্পোরেশন সমূহ। এই কার্যক্রমের ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রম অগ্রগণ্য। প্রদর্শনীর আয়োজন। সিটি কর্পোরেশন সমূহ জনমত সৃষ্টির জন্য এবং বিনোদনের জন্য বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করে থাকে। এই সকল প্রদর্শনীর মধ্যে পণ্য প্রদর্শনী, চিত্র প্রদর্শনী ইত্যাদি উল্লেখযোগ্য। এই সকল প্রদর্শনীর মাধ্যমে একদিকে যেমন দেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে নাগরিক সচেতনতা তৈরি হয়, একই সাথে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণেরও পরিবেশ সৃষ্টি হয়। বিশুদ্ধ পানির সরবরাহ। সিটি কর্পোরেশন সমূহ মহানগরে অবস্থিত বিপুল জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। নিজস্ব প্রকল্পের পাশাপাশি মহানগরীতে বিদ্যমান ওয়াসা সহ অন্যান্য সংস্থার সাথে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য যৌথ কর্মপন্থা গ্রহণ করে এবং কার্যক্রমের সমন্বয় করে থাকে। পানি ও পয়ঃনিষ্কাশন। কেবল বিশুদ্ধ পানি সরবরাহ করেই শেষ নয়, সিটি কর্পোরেশন সমূহ শহরে জলাবদ্ধতা দূরীকরণের জন্য এবং ড্রেনেজ সিস্টেমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে, যাতে করে জলাবদ্ধতা এবং নোংরা পানির কারণে সংক্রামক ব্যাধি বা বিভিন্ন রোগবালাইয়ের সৃষ্টি না হয়, দুর্গন্ধ ছড়িয়ে না পড়ে এবং জনদুর্ভোগ বৃদ্ধি না পায়। বর্জ্য ব্যবস্থাপনা। এটি সিটি কর্পোরেশন সমূহের আরেকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মহানগরী এলাকায় বিপুল জনগোষ্ঠী বসবাস করে, যে কারণে দৈনিক গৃহস্থালী বর্জ্যের পরিমাণও অত্যাধিক। এই বিপুল পরিমাণ বর্জ্য নিজস্ব গাড়ির মাধ্যমে এবং নিজস্ব কর্মীর মাধ্যমে অপসারণের জন্য সিটি কর্পোরেশন সমূহ সর্বদা তৎপর রাখে। বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এলাকা দুর্গন্ধ মুক্ত পরিবেশ সৃষ্টি এবং রোগ জীবাণু থেকে মুক্তি সম্ভব। এ কারণে বিশেষ বিশেষ মৌসুমে বর্জ্য পরিষ্কার অভিযান পরিচালিত হয়ে থাকে। আমরা জানি যে ঈদুল আজহার সময় ব্যাপক বর্জ্য অপসারিত হয় এবং সে সময় সিটি কর্পোরেশন সমূহের কর্মরত কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয় এবং যত দ্রুত বর্জ্য নিষ্কাশন করা যায় সেই জন্য তারা ব্যাপক কর্মযজ্ঞ পালন করে থাকে। লাইসেন্স প্রদান। এটি সিটি কর্পোরেশনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। বিভিন্ন ধরনের লাইসেন্স সিটি কর্পোরেশন সরবরাহ করে থাকে। এগুলোর মধ্যে ট্রেড লাইসেন্স, যানবাহনের লাইসেন্স উল্লেখযোগ্য। এই সকল লাইসেন্সের মাধ্যমে মহানগরী এলাকায় দোকানপাট এবং যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হয়। অবৈধ যানবাহন ও অবৈধ দোকানপাট স্থাপন প্রক্রিয়া বাধাগ্রস্ত করা হয় বা প্রতিরোধ করা হয়। একই সাথে
সিটি কর্পোরেশনের অর্থের সংস্থান হয়। নগর পরিকল্পনা। মহানগরের সৌন্দর্য বৃদ্ধির জন্য সিটি কর্পোরেশন সমূহ রাস্তাঘাট, পার্ক, মুক্তাঙ্গন, আবাসিক এলাকা নির্মাণ ও নিয়ন্ত্রণ, রাস্তার পাশে বৃক্ষরোপণ, অভ্যর্থনা গেট নির্মাণ, পার্কের চারপাশে আকর্ষণীয় প্রাচীর নির্মাণ এবং আবাসিক এলাকার নিরাপত্তা বিধানের জন্য নিয়ন্ত্রণ গেট নির্মাণ ও প্রহরার ব্যবস্থা করে থাকে। সাহায্য ও পুনর্বাসন। সিটি কর্পোরেশন তার আওতাধীন এলাকায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসন করা, বন্যা, খরা, মহামারী, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় ইত্যাদির হাত থেকে মহানগরীর জনজীবনকে রক্ষা করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। একই সাথে গরিব দুঃখী মানুষকে সাহায্য করা, অনাথ আশ্রম ও জনকল্যাণ কেন্দ্র স্থাপন, ভিক্ষাবৃত্তি ও পতিতাবৃত্তি রোধ ও পুনর্বাসন, জুয়া খেলা, মাদকাসক্তি ও অসামাজিক কাজ প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। শান্তি শৃঙ্খলা রক্ষা। সিটি কর্পোরেশন সমূহ মহানগরীতে সন্ত্রাস দমন, চুরি, ডাকাতি, হাইজ্যাক রোধ ও প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। এক্ষেত্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে উদ্যোগ এবং কার্যক্রম গ্রহণ করে থাকে। এছাড়া মহানগরীর শান্তি রক্ষার জন্য ছোটখাটো বিচার কাজ ও বিবাদ মীমাংসার উদ্যোগ গ্রহণ করে থাকে। মহল্লায় শান্তিরক্ষী মোতায়েন করেও শান্তি রক্ষার ব্যবস্থা করে থাকে সিটি কর্পোরেশন সমূহ। জেলা পরিষদ বাংলাদেশের জেলা পর্যায়ে একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা জেলা পরিষদ। জেলা পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য এই সংস্থা সৃষ্টি করা হয়েছে। যদিও বাংলাদেশে এই সংস্থা এখনও তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়নি। সর্বশেষ সরকার জেলা পরিষদের নেতৃত্ব নির্বাচনের উদ্যোগ গ্রহণ করেছে, তথাপি এটি জনগণের মধ্যে এখনও পর্যাপ্ত সাড়া জোগাতে সক্ষম হয়নি। উপজেলা পরিষদ উপজেলা পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন এবং নেতৃত্ব সৃষ্টির জন্য একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে উপজেলা পরিষদ সৃষ্টি করা হয়। 1972 সালের 28 এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক ঘোষণা দ্বারা প্রাক্তন থানা কাউন্সিলের নাম থানা উন্নয়ন কমিটি করা হয় এবং 1976 সালে স্থানীয় স্বায়ত্তশাসন অধ্যাদেশ অনুসারে থানা পরিষদ গঠিত হয়। পরবর্তীতে 1973 সালে এক অধ্যাদেশ জারি করে তৎকালীন প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ থানাকে উপজেলা নামকরণ করেন এবং পরবর্তীতে থানা পরিষদ থেকে উপজেলা পরিষদের সৃষ্টি হয়। উপজেলা পরিষদের প্রধান উপজেলা চেয়ারম্যান, তিনি জনগণের ভোটে নির্বাচিত হন এবং কার্যকাল 5 বছর। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদের সচিব হিসাবে কার্যনির্বাহ করেন। 1991 সালে 26 জানুয়ারি আইন পাশ করে উপজেলা পরিষদ বাতিল করা হয় এবং 1998 সালের 3 ডিসেম্বর জাতীয় সংসদে উপজেলা বিল পাশের মাধ্যমে পুনরায় এই ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বাংলাদেশে উপজেলা সমূহে উপজেলা পরিষদ কাজ করছে। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং একজন মহিলা ভাইস চেয়ারম্যান জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসাবে এই সংস্থার নেতৃত্ব দান করে থাকেন। এই সংস্থা উপজেলা পর্যায়ে উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। পৌরসভা এটি বাংলাদেশের জেলা
শহর এবং বিভিন্ন উপজেলা শহরে অবস্থিত একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। এটি মূলত সিটি কর্পোরেশনেরই একটি সংক্ষিপ্ত রূপ। সিটি কর্পোরেশনগুলো যে যে দায়িত্ব পালন করে থাকে, পৌরসভা স্থানীয় এলাকায় একই ধরনের কাজ করে থাকে। একটি পূর্ণাঙ্গ পৌরসভায় 18টি ওয়ার্ড থাকে। 18টি ওয়ার্ড থেকে নির্বাচিত 18 জন কাউন্সিলর এবং প্রতি 3 ওয়ার্ড থেকে নির্বাচিত একজন করে মোট 6 জন নারী কাউন্সিলর এবং একজন মেয়র জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে পৌরসভা পরিচালনা করেন। তাদেরকে যাবতীয় সহায়তা করে থাকেন সরকার নিযুক্ত একজন সচিব। পৌরসভা তার আওতাধীন এলাকায় নাগরিক সুযোগ সুবিধা সম্প্রসারণ, বিনোদনের ব্যবস্থা করা, বিশুদ্ধ পানীয় খাবারের ব্যবস্থা করা, বাজার ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে কাজ করে থাকে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আধুনিক নাগরিক জীবনের উপভোগের জন্য পৌরসভা জনগণকে সচেতন করে তোলে এবং অভ্যস্ত করে তোলে। পৌরসভার মেয়াদ 5 বছর। বিশেষ কোনো অনিয়ম বা তহবিল তছরুফের ঘটনা না ঘটলে তারা আর পূর্ণাঙ্গ 5 বছর এক মেয়াদে দায়িত্ব পালন করেন। পুনর্নির্বাচিত না হলে 5 বছর পর তাদের দায়িত্বের অবসান ঘটে। পৌরসভার ক্ষমতা ও কার্যাবলী। পৌরসভাসমূহ ছোট ছোট শহরে জনগণের যাবতীয় সমস্যার সমাধান এবং নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য তৎপর থাকে। আওতাধীন এলাকার জনস্বার্থ সংরক্ষণ, আবর্জনা পরিষ্কার, রোগ জীবাণু ধ্বংসকারী ওষুধপত্র সরবরাহ, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসদন, শিশু মঙ্গল কেন্দ্র নির্মাণ, শিক্ষা সংস্কৃতির উন্নয়ন, সমাজ কল্যাণ কার্যক্রম গ্রহণ, উন্নয়ন কার্যাবলী পরিচালনা, পানি সরবরাহ নিষ্কাশন, খাদ্য ও পানীয় সামগ্রী নিয়ন্ত্রণ এবং জননী নিরাপত্তা নিয়ন্ত্রণের ও নিশ্চিত করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে পৌরসভা। ইউনিয়ন পরিষদ এটি বাংলাদেশের আরেকটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। ইউনিয়ন পর্যায়ে জনগণের নির্বাচিত একজন চেয়ারম্যান এবং প্রত্যেক ওয়ার্ড থেকে নির্বাচিত সাধারণ সদস্য এবং প্রতি 3 ওয়ার্ড থেকে নির্বাচিত নারী সদস্য নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদ ইউনিয়ন পর্যায়ে জনগণের প্রতিনিধির মাধ্যমে পরিচালিত হয় এবং জনগণের স্বার্থ সংরক্ষণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। ইউনিয়ন পরিষদ এটি বাংলাদেশের গ্রামাঞ্চলে অবস্থিত একটি স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা। একটি ইউনিয়নে জনগণ নির্বাচিত একজন চেয়ারম্যান, 9টি ওয়ার্ড থেকে নির্বাচিত 9 জন সদস্য এবং প্রতি 3 ওয়ার্ড থেকে নির্বাচিত একজন করে মোট 3 জন নারী সদস্য মিলে ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজে সহযোগিতা করে থাকেন সরকার নিযুক্ত একজন সচিব। ইউনিয়ন পরিষদ গ্রামের জনগণের স্থানীয় সমস্যা সমাধান, তাদের মধ্যে বিভিন্ন বিবাদের মীমাংসা করা, এলাকার কৃষির উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, যাতায়াতের উন্নয়ন, জনগণের মধ্যে আধুনিক সুযোগ সুবিধা সম্পর্কে সচেতনতা সৃষ্টি, জনগণের রাজনৈতিক উন্নয়ন, সরকারের সাথে তথ্যের আদান প্রদান এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত করে থাকে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণের রাজনৈতিক সম্পৃক্তকরণের প্রশিক্ষণ সম্পন্ন হয়। স্থানীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করে জনগণ ইউনিয়ন পরিষদের সদস্য এবং চেয়ারম্যানদেরকে নির্বাচন করে থাকে। ফলে তাদের মধ্যে নাগরিক চেতনা বৃদ্ধি পায় এবং রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের প্রবণতা তৈরি হয়। ইউনিয়ন পরিষদ জনগণের মধ্যে নেতৃত্ব বিকাশেও ভূমিকা পালন করে থাকে। বিভিন্ন দুর্যোগে ইউনিয়ন পরিষদ জনগণের মধ্যে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করে থাকে এবং বিভিন্ন দুর্দশাগ্রস্ত ব্যক্তিদেরকে
সরকারের পক্ষ থেকে সেবা দিয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধৈর্য ধরে আলোচনা শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল সম্মানিত লেখকগণের গ্রন্থ থেকে আজকের ক্লাসের প্রস্তুতি নিয়েছি সে সকল লেখকদের প্রতি। আজকের ক্লাসে আমি সাহায্য নিয়েছি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ রচিত বাংলাদেশের লোক প্রশাসন, অধ্যাপক মোহাম্মদ আব্দুল ওদুদ ভূঁইয়া রচিত লোক প্রশাসনের রূপরেখা এবং মোহাম্মদ মকসুদুর রহমান রচিত বাংলাদেশের স্বায়ত্তশাসন, মোহাম্মদ রাশিদুল ইসলাম শেখ ও মোহাম্মদ মাহবুবুর রহমান রচিত লোক প্রশাসন পরিচিতি গ্রন্থ থেকে। সকলের মঙ্গল কামনায় শেষ করছি আজকের ক্লাস।